ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা তারাও তাদের মনে করে দিলে তারাও ভারাক্রান্ত হবেন। আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী 2024 সালে আমাদের ছেড়ে চলে গেছেন আকস্মিকভাবে। তার অনুপস্থিতি এই সমগ্র অনুষ্ঠান যখন আয়োজন করা হচ্ছে এই 2025 সালের ক্যালেন্ডারের উদ্বোধন করবে আমাদের বিশিষ্ট অতিথিরা। ওনাদেরকে অনুরোধ করছি ওনারা সোনার তরী এবং 2025-এর ক্যালেন্ডার এই দুটি উদ্বোধন। আরেকটু তীর্থ করার জন্য সর্বপ্রথমে শ্রীযুক্ত তীর্থঙ্কর দে মহাশয়। গোড়ার দিকে যখন সার্ভে পার্ক পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ হয়ে এলাম তখন থেকে এই ট্যাগর ফাউন্ডেশন স্কুলের সম্বন্ধে আমি শুনেছিলাম এবং মানে কাজকর্মের ক্ষেত্রে এই যে শ্রাবণী দিদিভাই আছেন ওনার সঙ্গে আমার পরিচয় হয়, তারপরে অন্যান্য যারা টিচার্সরা আছেন তাদের সাথেও পরিচয় হয় এবং এই স্কুলের সাথে আমাদের থানা ওতপ্রোতভাবে জড়িয়ে অনেকগুলো ছোটোখাটো কাজ করেছে। বাচ্চাদের পাশে দাঁড়াবার আমরা খুব ছোট্টভাবে চেষ্টাও করেছি এবং এই স্কুলের বাচ্চারা আমাদের সার্ভেপাক থানার একটা পোর্শন কি অপূর্বভাবে পেন্ট করেছে, রং করেছে বিভিন্ন ওই কার্টুন ক্যারেক্টার্স দিয়ে, আমাদের ওই সহজ পাঠের ক্যারেক্টার্সগুলোকে দিয়ে। মানে আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর মানে দেয়ালের আঁকা হতে পারে। ছোট বাচ্চারা করেছে এবং তাদের টিচাররা তাদের সঙ্গে ছিলেন। এনিওয়েজ, ট্যাগর ফাউন্ডেশন স্কুলকে অনেক অনেক ধন্যবাদ ছোট ছোট বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে এটাই অঙ্গীকার থাকলো যে যদি কোনো রকমভাবে এই স্কুলের কিছু সাহায্য করতে পারি ভবিষ্যতেও তাহলে নিজেকে ধন্য মনে করব। থ্যাংক ইউ। জয় মা তারা। সবাই ভালো থাকবে। মিশ্র মহাশয়কে অনুরোধ করব মাস্টার মশাইকে কিছু বলার জন্য। মঞ্চে সমাসীন শ্রদ্ধেয় তীর্থঙ্কর বাবু,
এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, টেগোর ফাউন্ডেশনের এই যে বার্ষিক অনুষ্ঠান, তার প্রতিষ্ঠা দিবসে প্রায় প্রতিটি বছরই আমার আসার সুযোগ ঘটেছে। টেগোর ফাউন্ডেশনের যে অনুষ্ঠান মানে যেন আমার নিজেকে পাওয়া আর নতুন করে ঘরে ফেরা। মাঝখানে করোনার সময় সব একদম উলটপালট হয়ে গেছিল, আপনারা জানেন। সারা বিশ্ব জুড়ে মৃত্যুর মিছিল ছিল, কিন্তু তখনও টেগোর ফাউন্ডেশন থেমে থাকেনি। এই স্কুলের নামকরণের সাথে সাথে বোঝা যায় যে তার নীতিবোধ, আদর্শবোধ কোন প্রেক্ষিতে চলে, এবং তার প্রতিষ্ঠা লগ্নটিও আপনাদের মনে করায় সেই মানব পুত্রকে, জিসাস খ্রাইস্ট। ঠিক বড়দিনের আগের দুদিনেই অনুষ্ঠান, যে মানব পুত্রকে ঘিরে শান্তিনিকেতনে আজও অনুষ্ঠান হয়, আপনারা জানেন। এবং যে মানুষটির নামেই স্কুলটি, সেই মানুষটি সম্পর্কে যত বলি না কেন বোধহয় কম বলা হয়। হেন প্রেক্ষিত নেই, হেন দিক নেই যে দিক নিয়ে তিনি ভাবেননি বা বলেননি। যীশু খ্রিস্টের জন্মদিনকে ঘিরে শান্তিনিকেতনের যে উৎসব হয়, আপনারা নিশ্চয়ই জানেন। পিয়ারসন সাহেব, লামহার্স্ট, তারপরে এন্ড্রুজ সাহেব, এরা ছিলেন রবীন্দ্রনাথের খুব কাছের মানুষ। এক বছর পর্যন্ত কিন্তু এই এন্ড্রুজ সাহেব এই খ্রিস্ট জন্মোৎসবকে ঘিরে যে উৎসব শান্তিনিকেতনে হয়, এখনো হয়, সেটিতে কিন্তু তিনি সভাপতিত্ব করতেন। এখন বিষয়টা হচ্ছে যে যে মানুষটি সম্পর্কে আমরা জানব, যে এই মানুষটি সম্পর্কে রবীন্দ্রনাথ কেন এত পছন্দ করতেন। জিসাসকে তিনি মানব পুত্র বলেছিলেন, তাকে ঘিরে কবিতাও আছে, গানও আছে, আপনারা জানেন। হিবার্ট বক্তৃতায় যখন তিনি দিচ্ছেন বিদেশে, তিনি যখন ওই সময় হিবার্ট বক্তৃতার পরপর 3 দিন ঘটেছিল, সেখানে তার যে চিত্র প্রতিদিনই প্রতিভাত হতো, সেটা হচ্ছে জিসাস খ্রাইস্ট। আবার সেই একই বক্তব্য যখন তিনি বাংলায় ক্যালকাটা ইউনিভার্সিটির হলে বললেন, তখন কিন্তু বুদ্ধের প্রতিচ্ছবি প্রতিভাত হতো। কেন? অর্থাৎ তিনি দেখাতে চাইছিলেন যে বুদ্ধ বা খ্রিস্ট মানুষকে ভালোবাসার কথা বলেছিলেন, এবং এখানেই তিনি, এই ধর্মেই তিনি বিশ্বাসী। ধর্মতন্ত্রকে বিরোধিতা করেছিলেন, কিন্তু ধর্মের প্রতি তার আনুগত্য ছিল। তিনি নানান দিক নিয়ে, একটু আগে আমাদের এই স্কুলেরই এক সহকর্মীর কথা আমরা জেনেছি, এবং তার বিভিন্ন আত্মার শান্তি কামনায় আমরা একদিন নীরবতাও পালন করেছি। রবীন্দ্রনাথ ছিলেন এমনই একজন মানুষ, প্রতিটি তার সুদীর্ঘ 80 বছরের জীবনকালে একের পর এক মৃত্যু এসেছে, আর একটি মৃত্যু এসেছে তাকে ঋদ্ধ করেছে, নতুন ভাবনায় ভাবিত করেছে। তিনি তার এই মৃত্যু থেকে যেন এক নতুন উদ্বোধনের মন্ত্র পেয়েছেন, নতুন সৃষ্টির আহ্বান পেয়েছেন। প্রাসঙ্গিকভাবে একটি মানুষের মধ্যে এটা সম্ভব নয়। আপনারা নিশ্চয়ই জানেন যে রবীন্দ্রনাথের মেয়েরা কেউ সুখী হতে পারেনি, তার জামাইরা তার যে মেয়েদেরকে সুখে রাখতে পারেনি বা রাখেনি। এটা রবীন্দ্রনাথকে ভীষণ ব্যথিত করতো, সারা জীবন কষ্ট পেয়েছেন। তার মেয়ে বেলা খুব অসুস্থ, প্রতিদিনই রবীন্দ্রনাথ দেখতে যেতেন, প্রতিদিনই যেতেন, কিন্তু তার জামাইয়ের তার সঙ্গে প্রতিদিনই দুর্ব্যবহার করতেন। আপনারা পড়লে জানবেন, ইতিহাস রয়েছে সব কিছু। আমি জাস্ট একটি দুটি কথা বলেই শেষ করব। তো সেই একদিন উনি গেছেন, গাড়িতে করে রওনা দিয়েছেন, পথে তার এক প্রিয়জনের সঙ্গে দেখা। তিনি বললেন যে একটু আগেই তার মেয়ে মারা গেছে। তিনি কিন্তু আর না দেখে ফেরত এসেছেন। বললেন আপনি যাবেন না? বললেন না। এবং ফিরে এসেই তিনি তার কাজের মধ্যে ডুবে পড়েছেন। নির্মলচন্দ্র মহালনবিশ
প্রশান্তচন্দ্র মহালনোবিসের স্ত্রী, তিনি রবীন্দ্রনাথকে খুব শ্রদ্ধা করতেন। তিনি জিজ্ঞেস করলেন যে আপনার মেয়ে কি তার প্রতিদিনের কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি। এখানেই ছিলেন রবীন্দ্রনাথের মাহাত্ম্য বলা যেতে পারে, বা রবীন্দ্রনাথই। আরও একটি ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে দেশ জুড়ে যখন যুদ্ধ চলছে, যুদ্ধের আবহাওয়া, প্রথম বিশ্ব মহাযুদ্ধের, এবং আমি বলবো যে অত্যাচার মেনে নেওয়া যায় না। মহাত্মা গান্ধী বললেন যে এখনো সে সময় আসেনি। বড় ব্যথা পেয়েছিলেন। তারপরে তিনি শিয়ার দাসের কাছে গেলেন, চিত্তরঞ্জন দাসের কাছে। চিত্তরঞ্জন দাসও তাকে ফিরিয়ে দিলেন। তখন কবি বিমূঢ় অবস্থায় নিজেই স্থির করলেন যে একাই প্রতিবাদ করবেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, শুধু কবিতা লেখা, গান লেখা নয়, সমাজের প্রতিটি ঘটনা তাকে বিচলিত করত। তিনি তার মতো করে প্রতিবাদ করেছিলেন। বৈশাখ বলার অপেক্ষা রাখে না কেন দিনটি আমাদের কাছে অমলিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি।
রাতের ওই গগনের দ্বীপগুলি